নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা এই বছর আমাদের উচ্চ মাধ্যমিক লাস্ট, আমরা জানি আমরা সংস্কৃত সাবজেক্ট নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করে থাকি। আমার এখানে সমস্ত ধরনের সংস্কৃতের কোশ্চেন, যে বছরের সংস্কৃতের কোশ্চেন যা আসবে তা নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে সমস্ত সংস্কৃত সম্পর্কে পাই টু পাই সমস্ত ডিটেলস পাওয়া যায়। যারা নতুন আমার ক্লাস অ্যাটেন্ড করছো তাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে এখান থেকে আগের বছর যে সমস্ত কোশ্চেন দেওয়া হয়েছে এবং সেটা কিভাবে পাই টু পাই লেগেছে তোমরা দেখতে পাবে। আর যারা পুরনো তারা তো জানোই। চলো কথা না বাড়িয়ে আমরা কিছুদিন ধরে বনগতা গুহা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে গদ্যাংশের, সেই গদ্যাংশের চ্যাপ্টার থেকে আমরা কিছু কিছু করে পোর্শন তুলে আনছি তোমাদের জন্য, এবং সেগুলো থেকে কি কি এমসিকিউ এসিকিউ হতে পারে সেগুলো আমরা করে নিচ্ছি, যাতে আমাদের যে কোনো এমসিকিউ এসিকিউ দিক না কেন আমরা যদি সঠিকভাবে আমাদের টেক্সটটা পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের লিখতে আর অসুবিধা হবে না পরীক্ষাতে। সেটা তুলে নিয়ে আসছি, আশা করছি তোমরা উপকৃত হচ্ছ। আর এর বাইরে আমার কিছু আর বলার নেই। কথা না বাড়িয়ে আমি আজকের যে ক্লাসটা তুলে এনেছি তোমাদের জন্য যতটা সেটা করছি, যাতে তোমাদের খুব ভালোভাবে পড়া হয়ে যায়, তার জন্য আমি অল্প অল্প করে তুলে এনেছি। আমি চাইলে একদিনে সমস্তটা শেষ করে ফেলতে পারতাম, সমস্ত কোশ্চেন দিয়ে দিতে পারতাম, সেটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ক্লাস হয়ে যাবে এবং তোমাদের খুব অসুবিধে হবে। তার জন্য আমি কিন্তু তোমাদের সুবিধার্থেই কিন্তু ভেঙে ভেঙে নিয়ে আসছি। এবার তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা চাও একদিনে পুরো টোটাল কোশ্চেনটাকে শেষ করে দিই বা টোটাল চ্যাপ্টার শেষ করে দিই, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেভাবে তোমাদেরকে ক্লাস দেবো। চলো কথা না বাড়িয়ে আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে আমরা দেখে নেব কি বলেছে। চোরাংস্তু সমীপাগতা প্রেক্ষসহ, আগের দিন কি দেখেছিলাম, যেটা দেখেছিলাম তার সম্পর্কে একটু না হলে বলে নিই যাতে তোমাদের সুবিধা হয়। আগের দিন আমরা দেখেছিলাম যে অলিপর্বা, যে আমরা যে গল্পটা পড়ছি বনগতা গুহা, সেখানে একজন মধ্যবিত্ত একজন ফ্যামিলির 2টো সন্তান, এক হচ্ছে পারস্য দেশের, সেই 2 ভাইয়ের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কশ্যপ, আরেকজনের নাম হচ্ছে অলিপর্বা। এই কশ্যপ এবং অলিপর্বা দুজনে একই সহোদর অর্থাৎ ভাই, এবং তারা তার যে বাবা যখন তার বাবার যখন মৃত্যু সমীপে আসছে দেখলো, তখন তিনি কি করলেন না, তার যে সামান্যতম যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিটাকে কি করলো, 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, যাতে সেই 2 ভাই কি করে না তাদের সম্পত্তিকে আরও বাড়াতে পারে, সেটা তার জন্য দুজনকে ভাগ করে দিল। এবং তারপরে কি হলো না, এই কশ্যপ কি করলো না, একজন বণিকের মেয়েকে কি করলো, বিয়ে করে নিল, অর্থাৎ তার চেয়েও বড় বাড়ির ফ্যামিলির মেয়েকে বিয়ে করলো, যার জন্য সে কি হয়ে গেল না, বড় লোকে পরিণত হয়ে গেল, বণিক তুল্য হয়ে গেল। তার কাছে কোনো কিছু তার প্রাপ্ত বস্তু তার কাছে আর অপ্রাপ্ত থাকলো না, যা চাইতো সে সমস্ত কিছু পেয়ে যেত। কিন্তু তার ভাই অলিপর্বা সে কী করলো, তার যেমন বৃত্তি সামান্যতম যে সম্পত্তি, সেই রকম সামান্যতম সম্পত্তির অধিকারী একজনের মেয়েকে সে বিয়ে করলো, অর্থাৎ তার শ্বশুরের অবস্থা ঠিক অলিপর্বার মতোই, সেরকম একটা মেয়েকে সে বিয়ে করলো, এবং তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে খুব কষ্টে সে কী করতো, দিন যাপন করতো। কী করে দিন যাপন করতো না, সে বিভিন্ন বনে যেত এবং সেখান থেকে কাঠ কেটে এনে সেই কাঠগুলোকে বিক্রি করে কি করতো না, দিন যাপন করতো অনেক কষ্টে। এইরূপ একদিন কি করেছে, অলিপর্বা খুব ভোরে উঠে পাশের বনে গিয়েছে এবং সেই বনে গিয়ে কাঠ কাটতে শুরু করেছে। সে পর্যাপ্ত পরিমাণে কাঠ কেটে ফেলেছে। সেই সময় কিছু দূরে সে দেখতে পেল যে আকাশে ধুলো রাশি উড়ছে, এবং সেই ধুলো রাশির দিকে ভালো করে দেখে সে জানতে পারল যে এই ধুলো রাশিটা তার দিকেই ধেয়ে আসছে, এবং সেই ধুলো রাশিটা কীভাবে ধেয়ে আসছে সেটা ভালো করে লক্ষ্য করতে দেখতে পেল, ঘোড়ার খুর যদি ছুটতে থাকে, ঘোড়া যদি ছুটতে থাকে, তার খুরে যে ধুলো উত্থিত হয় সেইরূপ কিন্তু ধুলো ছুটে আসছে সবেগে তার দিকে। যখন এটা দেখতে পেল তখন তার মাথায় অলিপর্বার যে দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধি, তাতে তিনি জানলেন যে এই বনে যেহেতু কোনো সাধারণ মানুষ এবং কোনো রাজপুরুষরা বিচরণ করে না, তাহলে এই বনে নিশ্চয়ই তাহলে ডাকাত কিংবা চোরেরা হবে, এই ঘোড়ায় আসছে। এই কথা কি করলো না ভেবে অলিপর্বা চারদিক দেখতে লাগলো, কারণ যতক্ষণ না চোররা চলে যায় ততক্ষণ পর্যন্ত নিজেকে আত্মগোপন করতে হবে, যদি নিজেকে আত্মগোপন না করে তাহলে চোরেদের হাতে সে তার মৃত্যু হবে।
বা সে বন্দি হবে। এই কথা ভেবে সে কী করলো না চারিদিকে দেখতে লাগলো এবং একটা গাছ খুঁজতে লাগলো। এতটা আমাদের আগের দিন হয়ে গিয়েছে, দুটো পাঠে হয়ে গিয়েছে। আজকে আমরা তৃতীয় পাঠ দেখছি। তৃতীয় পাঠে কি বলেছে চলো দেখি। চোরাংস্তু সমীপাগতা প্রেক্ষ, চোরাংস্তু চোরেদের সমীপাগতা, সমীপে অর্থাৎ কাছে আসতে, প্রেক্ষ্য দেখে, অসৌ সপদি, অসৌ মানে সেই অলিপর্বা, সপদি খুব তাড়াতাড়ি, সপদি মানে খুব তাড়াতাড়ি, নিকটবর্তীন খুব কাছে রয়েছে এমন, মহিরুহম আরুরোহ, মহিরুহম, মহিরুহ মানে কি গাছ, মহিরুহ মানে বৃক্ষ, বৃক্ষ জাতীয় গাছ, আরুরোহ আরোহণ করলো। তাহলে চোরেদেরকে কাছে আসতে দেখে অলিপর্বা কী করলো, খুব তাড়াতাড়ি তার কাছে রয়েছে এইরূপ একটা বৃক্ষে আরোহণ করলো। তস্য শাখাস তথা, তস্য সেই গাছের, শাখাস তথা শাখাগুলো, বিপুলাহা সেই যেই গাছে সে আরোহণ করলো অলিপর্বা, সেই গাছের শাখা হচ্ছে বিপুল, মানে প্রচুর পরিমাণে শাখা রয়েছে গাছটাতে। পল্লব ঘনা চাষন, পল্লব ঘনা চাষন, পল্লব সেই গাছের শাখা যেমন বিপুল, তার পাতাও কি ঘন, অর্থাৎ খুব ঘন পল্লব দ্বারা আবৃত কি না সেই গাছটা, যেই গাছে অলিপর্বা আরোহণ করলো। যথা তত্র স্থিত অয়ং, যথা তত্র সেখানে, স্থিত অয়ং থেকে, অয়ং সে কি করে, স্বয়ং কস্যাপি স্বয়ং নিজেকে, কস্যাপি কারো ও, দৃষ্টিগোচর ন ভবেত যাতে সেই গাছে স্বয়ং নিজেকে আত্মগোপন করতে পারে, কস্যাপি কারো দ্বারা, দৃষ্টিগোচর তাকে যেন কেউ যেন দৃষ্টিগোচর মানে দেখার নাগালে, ন ভবেত আসে সে যাতে কারো দেখার নাগালে না আসে, তার জন্য সে কী করলো, ওই গাছটাতে উঠে পড়লো। তত নাতি দূরে তারপর, ন অতি দূরে তারপর, ন অতি দূরে সে যেই গাছটাতে উঠেছে তার ঠিক কিছুটা দূরে, খুব দূরে নয় আবার খুব কাছে নয়, ন অতি দূরে এইরকম জায়গাতে, বিশালহ শিলোচ্চয় বড় বড়, শিলোচ্চয় মানে বড় একটা পাহাড় দেখতে পেল, সেই বর্ততে স্ম বড় একটা পাহাড় সে দেখতে পেল, তার কিছুটা দূরে, মানে একবারে কাছে নয় একবারে দূরে নয়, কিছুটা দূরে একটা বড় পাহাড়ের গুহা যাকে বলে, শিলোচ্চয় মানে পাহাড় দেখতে পেল। ঋজুন্নতস্য যস্য শিখরং, ঋজুন্নতস্য, ঋজু মানে বক্র, বাঁকা যার, উন্নত যস্য শিখর যার মাথাটা, আমরা জানি যে পাহাড় বা পর্বত হয় সেটা কীরকম হয়, খাঁড়াই হয়। এখানে বলছে যেই পর্বতটাকে তিনি দেখতে পাচ্ছে অলিপর্বা, সেটা কার মতো না, ঋজু নতস্য মানে কিছুটা বক্র বাঁকা, যার শিখর সেই পর্বতের শিখরটা কি কিছুটা বাঁকা। মনুজ্যস্য দুরাসদম আসিত, মানুষের পক্ষে সেটা কিন্তু দুষ্প্রাপ্য ছিল, দুরাসদ আসিত মানুষের পক্ষে সেই পাহাড়ে ওঠা কিন্তু দুরাসদ ছিল না, মানে একবারে ওঠা সম্ভব নয়। অথতে হয়স্থা, অথ তারপর, তে তারা, তারা বলতে কারা, অলিপর্বা যাদেরকে চোর বা ডাকাত বলে ধরেছে তারা, অথতে তারা, হয়স্থা ঘোড়াগুলিতে হয়ে, শৈলস্য পাদম আসাদ্য, শৈলস্য সেই পাহাড়ের, সেই যে পর্বতটা দেখেছে তার পাদম আসাদ্য তার পাদদেশে, আসাদ্য এসে, তাহলে সেই ঘোড়াগুলিকে নিয়ে, হয়স্থা মানে কি ঘোড়া, সেই ঘোড়াগুলিকে নিয়ে এলো কোথায় না সেই পাহাড়ের পাদম আসাদ্য পাহাড়ের পাদদেশে নিয়ে এলো, অবারোহণ এবং ঘোড়া থেকে নেমে পড়লো তারা, কারা না সেই ডাকাত বা চোরেরা নেমে পড়লো ঘোড়া থেকে, ঘোড়াগুলিকে কোথায় নিয়ে এসে না সেই পাহাড়ের পাদদেশে নিয়ে এসে। অলিপর্বাচ তান গণ ইত্বা, অলিপর্বাচ তান গণ ইত্বা, অলিপর্বা কি করলো, তান তাঁদের সেই চোরেদের, গণ ইত্বা গণনা করে, বিংশতি দয়ম এতান জানাত, বিংশতি দয়ং, বিংশতি মানে 20, সেই 20 দ্বয় দুবার যদি হয় তাহলে কত হলো 40, তাহলে বিংশতি দ্বয়ম মানে 40 জন, এতান জানাত, তাহলে অলিপর্বা গাছের থেকে বসে বসে গুনছে যে কতজন, গণনা করলো যে কতজন চোর রয়েছে, সে গুনে জানতে পারলো যে কতজন না 40 জন চোর রয়েছে। তৈ সপ্তয় দৃঢ় গুল্ম শাখাসু বদ্ধা, তৈ তারা সবাই মিলে, সপ্তয়
নিজের 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 সপ্তয় ঘোড়াগুলিকে, তাহলে আগে পেলাম হয়স্থা মানে ঘোড়া, এখন পেলাম সপ্তয়, তাহলে সপ্ত নিজের নিজের ঘোড়াগুলিকে দৃঢ় গুল্ম শাখাসু শক্ত গুল্ম জাতীয় শক্ত গাছ জাতীয় বৃক্ষ জাতীয় গাছের শাখাসু শাখাতে বদ্ধা বাঁধল। তেষাঙ্ক বলগা তাদের বলগা, আমরা জানি ঘোড়ায় যখন মানুষ উত্তীর্ণ হন বা ওঠে তখন কি হয়, ঘোড়ার মুখ থেকে একটা বলগা দেওয়া থাকে যাতে ঘোড়া কোনো কিছু খেতে না পারে, ঘোড়া কোনো কিছু করতে না পারে, এবং সেইটা ধরে মানুষ যাতে ওপরে আরোহণ করতে পারে। সেই তেষাং বলগা, সেই বলগাগুলিকে অপনীতা খুলে দিল। কে না, যে যার ঘোড়ার মালিক সে তার কী করলো না, তাদের ঘোড়ার বলগাগুলোকে অপনীতা করলো। কণ্ঠেষু চ ধান্য সুতা আসঞ্জিতা, কণ্ঠেষু কণ্ঠ দেশে চ ধান্য সুতা ধানের বস্তা আসঞ্জিতা বেঁধে দিল। তাদের প্রত্যেকের কণ্ঠে, সেই ঘোড়াগুলির প্রত্যেকের কণ্ঠে কি করলো, বলগাকে অপনীতা করে, মানে সেই দড়িটাকে অপনীতা করে খুলে দিয়ে ধান্য সুতা বেঁধে দিল। অথ সর্বেয়পিতে স্ব পর্যানুগণী, অথ তারপর অনন্তর, সর্বেয়পি সকলে তে তারা, সেই সমস্ত চোরেরা তারা কি করলো, নিজের নিজের পর্যানুগণী নিজের নিজের পর্যাপ্ত যে বস্তা রয়েছে, গণি মানে কি, গণি হচ্ছে তোমার পশুর তৈরি চামড়া দিয়ে যে বস্তা তাকে বলা হয় গণি, সেইরূপ গণি বস্তা আদদিরে নামিয়ে নিল। তার যে যার যে বস্তা তারা ঘোড়া থেকে আদদিরে নামিয়ে নিল। যা ভারবত্যয়া, যার ভার দেখে কে মনে করলো, অলিপর্বা মনে করলো, রজত মহারজতাভ্যাং, রজত মানে রূপ, মহারজতাভ্যাং মানে সোনার দ্বারা ভর্তি, পূর্ণা ভর্তি, ইব আব ভুহু, এইটা দেখে তার মনে হলো। কার মনে হলো না, অলিপর্বা গাছ থেকে দেখে মনে করলো, যেই বস্তাগুলো তারা গ্রহণ করলো সেই বস্তাগুলোর ভার দেখে মনে করলো যে এতে প্রচুর পরিমাণে রূপো এবং সোনার দ্বারা ভর্তি রয়েছে ওই বস্তাগুলি। এইটুকু আজকে তুলে এনেছি তোমাদের জন্য যাতে তোমাদের সুবিধা হয়। এর থেকে কি কি শর্ট কোশ্চেন আমাদের হতে পারে এক নজরে সেগুলো আমরা দেখে নেব। অলিপর্বা যে গাছের শাখায় লুকিয়েছিল সেটি কেমন ছিল, এক্ষুনি আমরা দেখলাম অলিপর্বা যে গাছের শাখায় লুকিয়েছিল সেটা কি ছিল, ঘন পল্লবাচ্ছন্ন, ঘন পল্লবাচ্ছন্ন। অলিপর্বা যে গাছের শাখায় লুকিয়েছিল সেটা কেমন ছিল, লিখে নেই, ঘন পল্লবাচ্ছন্ন, ঘন পল্লবাচ্ছন্ন ছিল, সেই গাছের শাখাগুলো ঘন পল্লবাচ্ছন্ন ছিল। অথতে হয়স্থা, হয়স্থা কথার অর্থ কি, হয়স্থা কথার অর্থ হলো ঘোড়াগুলি, এক্ষুনি আমরা দেখেছিলাম না হয়স্থা কথার অর্থ কি, ঘোড়াগুলি, 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 তাহলে হস্তা কথার অর্থ কি, হস্তা কথার অর্থ হলো ঘোড়াগুলি। চোরেরা কোথায় নামলো, পর্বতের পাদদেশে বা পাহাড়ের পাদদেশে, তাহলে পর্বতের পাদদেশে চোরেরা নামলো, পর্বতের পাদদেশে, পর্বতের পাদদেশে, পর্বতের পাদদেশে কি করলো, চোরেরা নামলো। একটু আগে আমরা দেখেছি চোরেরা কোথায় এসে নামলো না, চোরেরা পর্বতের পাদদেশে নামলো, তাই চোরেরা পর্বতের পাদদেশে নামলো। 40 চোর ছিল এ কথা অলিপর্বা কি করে জানতে পারলো, এটা এক্ষুনি বলেছি, সাধারণ কথা তোমরা মনে রাখতেই পারবে। 40 চোর ছিল এ কথা অলিপর্ব কি করে জানলো, গাছ থেকে বসে বসে সে কি করেছিল, গুনেছিল, তাহলে কি 40 চোর আছে এটা অলিপর্বা কি করে জানতে পারলো, গণনা করে। তাহলে অ্যান্সার কি হবে, গণনা করে, গণনা করে, গণনা করে জানতে পারলো যে 40 চোর রয়েছে। প্রথম দর্শনে অলিপর্বা ঘোড়াদের কিরূপ দেখলো, প্রথম দর্শনে অলিপর্বা ঘোড়াদের কীরকম দেখলো না, তাদের বলগা অপনীত হয়েছে, এখানে একটু বড় হয়ে যাবে, বলগা লয় গয়াকার, বলগা অপনীতা, বলগা অপনীতা, ধান্য সুতা আসঞ্জিতা, মানে ধান্য সুতা আসঞ্জিতা, আসঞ্জিতা, ইয় বর্গের জয় হস্যই তয়াকার, আসঞ্জিতা, এটাকে তোমরা লিখতে পারো বলগা খুলে দেওয়া বা দড়ি খোলা অবস্থা এবং ধানের বস্তা গলায় ঝোলানো, তাহলে বলগা অপনীতা এবং ধানের বস্তা গলায় ঝোলানো, এইরূপ
দেখলো প্রথম দর্শনে ঘোড়াগুলিকে, এটা লিখতে পারো। আচ্ছা, এগুলোকে আবার একবার বলে দিচ্ছি, এগুলোকে তোমরা একটু পজ করে করে দেখে নিও, কারণ আমি আগে থেকে লিখে আনি না, কারণ তার একটাই কারণ যে তোমরা যাতে একবারে সঙ্গে সঙ্গে পারো, সঠিকভাবে করতে পারো, তার জন্য সঙ্গে সঙ্গে আমি লিখে দিচ্ছি। ধান্যসূতা পদের অর্থ হলো কি? তাহলে এক্ষুনি আমরা বললাম ধান্যসূতাই যে লিখেছি। ধান্যসূতা পদের অর্থ কি? ধানের বস্তা, ধানের বস্তা। ধান্যসূতার অর্থ হলো ধানের বস্তা। আচ্ছা, একটা বাদ পড়ে গেল। চোরেরা ঘোড়া থেকে নেমে কি করলো? চোরেরা ঘোড়া থেকে নেমে তাদের নিজের গণিগুলোকে কাঁধে তুলে নিল। যে যার গণি, এখানে অ্যান্সারটা লিখে দেই, যে যার গণি কাঁধে তুলে নিল, কাঁধে তুলে নিল। যে যার গণি কাঁধে তুলে নিল। তাহলে চোরেরা ঘোড়া থেকে নেমে কি করলো? যে যার গণি বা বস্তা কাঁধে তুলে নিল। যে যার গণি বা বস্তা কি করলো? না, কাঁধে তুলে নিল। ধান্যসূতা পদের অর্থ হলো তাহলে ধানের বস্তা। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের পরীক্ষাতে পড়ে ঘুরে ঘুরে, মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ খুবই ইম্পর্ট্যান্ট। VVI, মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি? প্রায় পরীক্ষাতে পড়ে, প্রায় মনুষ্যস্য। মনুজস্য সংস্কৃত প্রতিশব্দ হলো মনুষ্যস্য। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনুষ্যস্য। আশা করছি তোমাদের অসুবিধা কিছু নেই। আমি পাশাপাশি তোমাদের অ্যান্সারও লিখে দিলাম, এখান থেকে তোমরা ভিডিও স্টপ করে দেখে নিও এবং তুলে নিও। আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তারা যাতে উপকৃত হয়। আর আমার ক্লাস যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের মনে হয় একটা চ্যাপ্টার আমি একদিন করে দিই, একদিন টোটালটা বলে দিই, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি মনে হয় যেভাবে করছি সেটা তোমাদের ভালো হচ্ছে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি জানতে পারবো তোমরা কেমন ক্লাস চাচ্ছ, তাহলে আমি সেইরূপ ক্লাস করব। আরেকটা কথা, তোমরা যদি আমার দিন আমি হয়তো লাইফে আসতে পারি, যদি তোমরা যদি চাও যে আমি লাইফে আসি, তোমাদের কোনো কোশ্চেন রয়েছে, তোমরা সেই কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে। আমাকে যদি লাইফে পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি একটা সময় দেব, সেই সময় তোমরা আমার সাথে লাইফে যুক্ত হতে পারবে। রাখলাম আজকে, যতক্ষণ না পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, নতুন পড়া নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে।